স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। লন্ডনের ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সন্তুষ্ট বিএনপি। তাদের দাবি, সব অনিশ্চয়তা কাটিয়ে এই বৈঠক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। আর বিদেশে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের পরিপন্থী বলে মত এনসিপির। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল লন্ডনে। বৈঠক শেষে এ নিয়ে প্রতিক্রিয়া দেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই সকল অনিশ্চয়তা কেটে যাবে। নির্বাচন ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তবে এই বৈঠক নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতারা বলছেন, বিদেশে গিয়ে নির্বাচন নিয়ে আলোচনা জুলাই অভ্যুত্থানের পরিপন্থী। সরকার, বিএনপি এবং সবরেন্টি ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন, এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয়, তাহলে বাংলাদেশে যে ইলেকশনটা হবে এটা 18 কোটি জনগণের ইলেকশন হবে না, এটা একটি দলের ইলেকশন হবে, এবং সেই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। সংস্কার ও জুলাই সনদ তৈরিতে বিএনপির সহযোগিতার উপর নির্ভর করবে আগামী রোজার আগে নির্বাচন হবে কিনা, এমন দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব করেছে। এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। এই জাতীয় ইতিবাচক চর্চা হলে আমাদের অনেক সংকট সমস্যা সমাধান হয়ে যাবে। সংস্কার, বিচার এবং জুলাই সনদ বিএনপি যদি সহযোগিতা করে সরকারকে, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো নির্বাচন হবে। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দাবিও রয়েছে দলগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা ভাইরাস নতুন রূপে আবার হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশে প্রতিদিনই করোনার নতুন ধরনের আক্রান্ত হচ্ছেন অনেকে। চলতি মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 80 ছাড়িয়েছে। এদিকে বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীও বাড়ছে পাল্লা দিয়ে। জ্বর, গায়ে ব্যথা সহ যে কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আইসিডিডিআরবি জানিয়েছে, দেশে এক্সএফজি ও এক্সএফসি নামক করোনার নতুন দুটি ধরনের সংক্রমণ বেশি ঘটছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে জ্বর ও শরীরে ব্যথার লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে আসছেন বেশিরভাগ রোগী। আমার মেয়েদের 9 তারিখ থেকে জ্বর আসছে, তো আজকে ডাক্তার দেখাতে আসলাম। আসছে আমার ভাইয়াকে ডাক্তার দেখাতে। শরীর ব্যথা, প্রচুর শরীর ব্যথা, শরীরের জোড়ায় অনেক ব্যথা। কালকে রাত্রে একটু জ্বর ভাব আসছে আর শরীর প্রচুর ব্যথা করছে। চিকিৎসকরা জানান, এবার করোনা আক্রান্তদের নতুন লক্ষণ হিসাবে তীব্র গলা ব্যথার সাথে জ্বর কাশি দেখা যাচ্ছে। তো নতুন যে ভ্যারিয়েন্ট আসছে, এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে কিছু লক্ষণ পরিবর্তন করে ফেলেছে। যেমন একটি নতুন লক্ষণ দেখা যাচ্ছে যে তীব্র গলা ব্যথা, ঢোক গিলতে কিংবা খাবার খেতে, পানি খেতে কষ্ট হচ্ছে। গলা ব্যথা নিয়ে আসছেন রোগীরা, সাথে জ্বর থাকছে, কাশি তো থাকছেই, জ্বর কাশি দুটো কমন। এদিকে বর্ষার মৌসুম হওয়ায় সারা দেশে বেড়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মাসেল পেইন, জয়েন্ট পেইন নিয়ে প্রচুর পেশেন্ট আসছেন। এবার কিন্তু চিকুনগুনিয়ার একটা মারাত্মক প্রকোপ হয়তো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের ঠান্ডা কাশি জ্বর যদি 3 দিনের বেশি স্থায়ী হয়, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টেস্ট করে নেওয়া উচিত। এরই মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রশাসক নিয়োগের প্রায় 7 মাস পর নির্বাচিত বোর্ড পেতে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী 16 জুন দায়িত্ব গ্রহণ করবে নবনির্বাচিত বোর্ড। সংকট কাটিয়ে পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বোর্ড সদস্যদের। তবে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান শিল্প মালিকরা। জুলাই বিপ্লবের পর গত বছর 20 অক্টোবর তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর তৎকালীন বোর্ড ভেঙে
প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় 7 মাস পর 2025-2027 মেয়াদে নতুন বোর্ড গঠনের জন্য গত 31 মে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 35 পরিচালক পদের মধ্যে 31টি পদে জয়ী হয় ফোরাম প্যানেল। আগামী 16 জুন দায়িত্ব নেবে নতুন বোর্ড। আমাদের ভিপি নির্বাচিত হবে, এরপর আমাদের 16 তারিখ আমাদের বোর্ডটা হয়তো আমাদের হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এরপরে আমাদের প্রত্যেকটি বোর্ডে দায়িত্ব বন্টন হবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা সঠিক পরিকল্পনা করি, সঠিক সহায়তা দেওয়া হয়, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি সহায়তা দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন রকমের ইনসেন্টিভ দেওয়া যায়, তাদেরকে বাঁচিয়ে রাখা যায়, আমার মনে হয় আমরা খুব দ্রুতই $100 বিলিয়ন এক্সপোর্ট মাইলফলক অর্জন করতে পারবো। নির্বাচনে যারা জয়ী হতে পারেননি, টেকসই পোশাক খাত গড়তে তারাও একসাথে কাজ করবেন। এই 7 মাসে আমরা অনেক পিছিয়েছি। এখন আমরা আশা করি বিজিএমইএ বোর্ড আগামী দিনে বিজিএমইএকে সারা বিশ্বের বুকে দ্বিতীয় স্থানে থাকা বিজিএমইএ আরও অগ্রগতি অর্জন করবে। আমরা কাজে সহযোগিতা করব। ইস্তিহারগুলো দিয়েছেন তাদের নিজস্ব নির্বাচনের আগে। আমার বিশ্বাস তারা সেই ইস্তিহারগুলো একে একে সম্পন্ন করবেন। পরিপরে আমাদের সাধারণ সদস্যদের কল্যাণের জন্যই তারা এগুলো করবে। যে আমরাও খারাপ কাজে প্রতিবাদ করব, ভালো কাজে সাধুবাদ জানাবো। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সহ সব সুবিধা নিশ্চিত করতে পারলে 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পোশাক রপ্তানি সম্ভব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে আগামীকাল থেকে খুলবে সব ধরনের অফিস। তাই ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালে ঢাকা ফেরত যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। কিছুটা ভিড় থাকলেও যথাসময়ে সব ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি ছিল যাত্রীদের মধ্যে। সকাল থেকে এমন চিত্র দেখা গেছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে। একই চিত্র সদরঘাট, লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে। তবে বাসে বাড়তি ভাড়া আর ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। এদিকে করোনা নিয়ে সরকারের নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রী। ঈদের ফিরতি যাত্রার খবর জানবো এবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু, এবং গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদা শিকদার। প্রথমেই মুহাইমিনুল খান অপু, আপনার কাছে যেতে চাই। অপু, রাজধানী ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, এবং কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পেয়েছেন কিনা জানাবেন। উদযাপন শেষে কিন্তু বিভিন্ন জেলা থেকে যাত্রীরা কমলাপুর রেল স্টেশন যেখানে রয়েছে এখানে কিন্তু এখান থেকে তারা তাদের বাসা বাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাচ্ছেন। পিছনেই দেখতে পাচ্ছেন যে একটি লালমনিরহাট থেকে একটি ট্রেন এসেছে ইতিমধ্যে। এর যাত্রী কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো ট্রেনটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল, এবং ট্রেনের ছাদেও কিন্তু আমরা যাত্রী দেখতে পেয়েছি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কিছুটা ভোগান্তি হলো, তবে তাদের এবারের যে ঈদ যাত্রা সেটি তাদের স্বস্তিদায়ক হয়েছে, এটি কিন্তু এমনটা বলেছেন। যারা আগ থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন তারা নির্দিষ্ট আসন পেয়েছেন, তবে যারা টিকিট পাননি তারা কিন্তু স্ট্যান্ড টিকিট যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা এসেছেন। আজকে সকাল এখন পর্যন্ত প্রায় 60টি ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়। তাছাড়া পাশাপাশি কিন্তু যাত্রীরা যেমনি ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন, তেমনিভাবে কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকেও কিন্তু যাত্রীরা ঈদের যে বাকি যে ছুটি রয়েছে, অর্থাৎ তাদের অন্য সহকর্মী যারা ছুটি কাটিয়েছেন তারা ফেরার পরে এবং অন্য সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ছুটিতে যাচ্ছেন। ঠিক যাত্রী ফেরার যে চাপ রয়েছে তার থেকে কিন্তু একই রকম না হলেও কিন্তু কিছুটা কম হলো। যাত্রীও কিন্তু আজকে এই কমলাপুর রেল স্টেশন থেকে যাচ্ছেন, তবে তারা অনলাইনে যে টিকিট কাটছেন তারা সেই টিকিট পাচ্ছেন। তবে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি নিয়ে কোনো যাত্রী কিন্তু এখন পর্যন্ত অভিযোগ করেননি। তবে আমরা রেল স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা শিডিউল বিপর্যয়ের বিষয়টি বলেছেন যে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। তবে এখন পর্যন্ত এই রেল স্টেশনে 60টি ট্রেন এসে পৌঁছেছে এবং 13টি ট্রেন কিন্তু এই রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রাজধানীতে ফেরা মানুষের সবশেষ খবর।
অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার গাজীপুর থেকে ঈদ শেষে কর্মস্থলে ফিরে মানুষের খবর জানবো। গাজীপুর থেকে আছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মহাসড়কগুলোর কি পরিস্থিতি? আমরা এতক্ষণ কমলাপুর রেল স্টেশনের খবর জানছিলাম। মহাসড়কে ফিরতি যাত্রার যানবাহনের চাপ কেমন দেখছেন, জানাবেন। এলাকা, যার কারণে এখানে লক্ষ লক্ষ কিন্তু পোশাক শ্রমিকের বাস, এবং এই ঈদকে কেন্দ্র করে সেই পোশাক শ্রমিকরা তাদের নারীর টানে বাড়িতে ফিরেছে, এবং সেই বাড়িতে যে ঈদ যাত্রা, এই ঈদ যাত্রাটাকে কেন্দ্র করে কিন্তু রাস্তায় আমরা অনেক ভোগান্তি দেখেছি। তার পাশাপাশি বাড়তি যে গাড়ির চাপের পাশাপাশি বাড়তি ভাড়াও আমরা দেখেছি, বিভিন্ন ধরনের ভোগান্তি আমরা দেখেছি। কিন্তু এখন কর্মস্থলে ফেরার পালা, এবং এই মুহূর্তে কিন্তু আমরা আছি চান্দনা চৌরাস্তা এলাকা, যেটি গাজীপুরের খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা, এবং এখানে আশেপাশে প্রচুর পরিমাণে কলকারখানা আছে, পোশাক শ্রমিকদেরও বসবাস আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত যে যাত্রীর চাপ, সেই চাপটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে যারা বাড়ি থেকে ফিরছে তাদের নিজ নিজ কর্মস্থলে, তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এবং যেহেতু কর্মস্থল যারা পোশাক শ্রমিক আছে, তাদের কিন্তু বেশিরভাগ কারখানাগুলো 16 তারিখ থেকেই শুরু হবে। তার কারণে এখনও তারা মনে করছে যে একটা দিন সময় আছে। আর যেহেতু 16 তারিখ একটি নির্দিষ্ট দিনে কিন্তু কারখানাগুলো খোলা হচ্ছে, তার কারণে পোশাক শ্রমিকরা তাদের নিজেদের মতো করে সুবিধা অনুযায়ী কিন্তু বিভিন্ন সময় তারা আসলে ভেঙে ভেঙে এক একজন ফিরেছে। এই ফিরাসার কারণেই কিন্তু মহাসড়কগুলোতে আমরা যে একটা বাড়তি যে চাপ, যেটি বাড়িতে ফেরার সময় আমরা দেখেছি, তারা যখন বাড়িতে ফিরছিলেন সেই সময়টাতে আমরা যে চাপটা লক্ষ্য করেছি, এখন কিন্তু কর্মস্থলে ফেরার সময় এই চাপটা আমরা লক্ষ্য করছি না। তবে অনেকের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়ার কারণে কিন্তু এই বাড়তি ভাড়া নেওয়া যে হচ্ছে, এটা ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের যে উদ্যোগ নেওয়া যাতে বাড়তি ভাড়া না নেওয়া হয়, এরকম কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। তবে এখন পর্যন্ত যে ঘরমুখ বা কর্মস্থলে ফেরার যে যাত্রাটি আছে, সেটি এখনও স্বস্তিদায়ক। সামিয়া, মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিস্তার কুলহারা স্রোত আর ভাঙনের খেলা যেন নিত্যদিনের চিত্র। বর্ষা এলেই আতঙ্ক জেঁকে বসে নদী পাড়ের মানুষের মনে। এবারের ঈদেও তাদের জন্য নিয়ে এসেছে হতাশা আর অনিশ্চয়তা। লালমনিরহাটের রাজপুরে তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে একের পর এক বসত ভিটা। এই মানুষগুলোর মুখে ঈদের দিনও জোটেনি এক মুঠো খাবার। এই দেখো, নদীতে বাড়ি ঘর ধরে ভাঙিয়ে গেছে বাবা। বাবা, আর কোনো আমার উপায় নাই বাবা, একেবারে শেষ আমি। তিস্তার করাল গ্রাসে সবকিছু হারিয়েছেন 80 বছরের নূর নবী ও স্ত্রী সখিনা বেওয়া। যে ঘরটিতে বছরের পর বছর ধরে তাদের সংসার, তা এখন কেবলই স্মৃতি। প্রবীণ এই দম্পতির চোখে মুখে এখন শুধু জীবন বাঁচানোর আকুতি। যে বাবা, এই পানিটা আইসে থাকি ইয়ের আগ থেকে ভাঙা আরম্ভ হয়েছে বাবা। দেখেন আমার ঘর পর্যন্ত ভাসি গেছে বাবা। এই দেখো, টিন বেবাক পড়িয়েছে বাবা। ভিটিয়া বাড়ি বেবাক ভাঙি গেছে, মিশিয়ে কথা না, ঘর ভাঙি বেবাক নদীত পড়ছে। যেদিন ঈদ মনে করো ঈদ করবে আর পাই নেই। লালমনিরহাটের রাজপুরের ভাঙন কবলিত বিভিন্ন এলাকার চিত্র এটি। ইউনিয়নের হরিণচড়া, আদর্শপাড়া, কুঠিপাড়া সহ কিছু এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নদী ভাঙা লোকের কি আর ভালো যায়, দিনকাল তো এমনি কষ্ট। সব ধ্বংস হয়ে গিয়ে 10 বার 5 বার 9 বার করে বাড়ি ভাঙছি। এখন আমাদের এখানে কেউ অ্যাকশন নেয় না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। এই পানি মন্ত্রী এসে অমুক এসে সমুক এসে আশা দেয় চলে যায়। তাহলে নদীর অ্যাকশন না নিলে তাহলে গরিব মানুষগুলো কি করে খাইবে? যেখানে বান্ধন দেওয়া খায় সেখানে বান্ধন না দেয়, আর যেখানে বস্তা দেওয়া না খায় সেইখানে বস্তা দিবে নদীর ভাই। ঈদ তো মাইসের, আমার ঈদ কোটে আমরা যা চান্দে দেখছি, ঈদ তো আর দেখতে পাইনি। প্রায় 15 বছর আগে বালু দিয়ে তৈরি রাস্তাটিও এখন নদী গর্ভে বিলীন হওয়ার পথে। দ্রুত পদক্ষেপ না নিলে লালমনিরহাট সহ হাট বাজারে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা স্থানীয় জনপ্রতিনিধিদের। এখন মাত্র এই রাস্তা থেকে 20 ফিট মাত্র বাকি। হয়তো এই রাস্তাটুকু ভাঙিয়ে গেলে আমাদের এই জনদুর্ভোগের যে সৃষ্টি হবে, এটা বলার মতো আর কিছু না। ভাঙন প্রতিরোধে বরাদ্দ পেলেই বড় পরিসরে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন বলছে, অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হবে কাজ। এই তিস্তা মহাপরিকল্পনা আপনারা জানেন, এটা হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা আপৎকালীন যে সমস্যাগুলো হয়, এগুলোর জন্য কিছু জিও ব্যাগ এবং অন্যান্য ব্যাগের মাধ্যমে নদী রক্ষার জন্য যে কাজগুলো করার, এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবছর করবো ইনশাল্লাহ। তিস্তার এই ভয়াবহ ভাঙন কেবল বসত ভিটা নয়, কেড়ে নিচ্ছে নদীপাড়ের মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বনও।
দ্রুত ভাঙন রোধে কাজ করার দাবি বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। নীলফামারীর কালীতলা থেকে নটখানা পর্যন্ত 7.5 কিলোমিটার বাইপাস সড়ক যেন এক মৃত্যু ফাঁদ। প্রশস্ত কম হওয়ায় আর অপরিকল্পিত মার্কের কারণে সড়কটিতে দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক বিষয়। প্রতিনিয়তই ঝরছে তাজা প্রাণ। 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির কোনো সুফল তো মানুষ পাচ্ছেই না, উল্টো শিকার হচ্ছে নানা ভোগান্তির। 2020 সালে সৈয়দপুর ডোমরা মহাসড়কের অংশ হিসেবে নির্মাণ করা হয় 7.5 কিলোমিটার বাইপাস সড়ক। যোগাযোগ সহজ করাই ছিল সড়কটির নির্মাণের উদ্দেশ্য। তবে সড়ক নির্মাণে মানা হয়নি কোনো নিয়মনীতি। 12 ফিটে 1 লেন হলেও পুরো সড়কটি 18 ফুট প্রশস্ত। কালীতলা থেকে নটখানা পর্যন্ত সড়কে বাঁক আছে 25টি। রাস্তা সরু হওয়ায় বড় কোনো গাড়ি ঘুরতে পারে না এসব বাঁক দিয়ে। ঘটে দুর্ঘটনা। এই 3টা জায়গার মধ্যে সরকার মরণে ফান করে দিয়েছে, এটা কোনো রাস্তা বানায় নিছে। ঝুঁকিপূর্ণতে আছি, ওগুলা একটা ঢোকার পরে আর একটা মানে পার হইতে পারে না। দোকানপাটে লাগে দেয়, আবার ওই গাছে লাগে দেয়, পোলে লাগে দেয়। পরিকল্পনার অভাবে প্রকল্পটির কোনো সুবিধায় পাওয়া যাচ্ছে না জানালেন সড়ক ব্যবহারকারীরা। এই বাগগুলো থাকার কারণে আমাদেরকে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। এর মধ্যে দেখা যায় অনেক ঝুঁকির মধ্যে পড়ি, কারণ আমাদের চাকার অনেক ড্যামেজ হয়, অনেক সময় চাকা বাস্টিং হয়ে যায়, লিক হয়ে যায়। তো সিঙ্গেল চাপা রাস্তা, একটা কাঠের গাড়ি চাপ দিয়ে হয়ে গেছে, গাড়ির একটু হয়েছে ক্ষতি। ঝুঁকি এড়াতে বাগ সম্প্রসারণে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। যেহেতু শহরের মধ্যে এখানে ল্যান্ড অ্যাকুইজিশনও খুব ব্যয়বহুল কাজ, এই ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা মধ্যমেয়াদী ব্যবস্থা হিসেবে সড়কের বাগগুলো সড়ক করতে পারি এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদান করেছি। ব্যবসার প্রসার ও যাতায়াত সহজীকরণে বাইপাস সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিনের সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে নেত্রকোনা নারান্দিয়া ভাঙাজল গ্রামের বাসিন্দারা। বর্ষা মৌসুমে চলাচলে দুর্বিষহ হয়ে ওঠে এখানকার জীবনযাত্রা, যার ফলে শিক্ষা, কৃষি ও যোগাযোগে পিছিয়ে অন্তত 5 গ্রামের মানুষ। বারবার আবেদন করেও ফল পাওয়া যায়নি, দাবি এলাকাবাসীর। তবে বরাদ্দ সাপেক্ষে সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলার সংশ্লিষ্টদের। নেত্রকোনার পূর্বধলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে নারান্দিয়া বাজার। সেখান থেকে বাঙ্গাজাল হয়ে ইশুলিয়া পর্যন্ত কাঁচা সড়কটি 5 গ্রামের মানুষের সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্ষা এলে কাঁচা সড়কটি হয়ে ওঠে কাদা পানির দুর্ভোগের পথ। ভারী যানবাহন তো দূরের কথা, মোটরসাইকেল বা রিকশার যাতায়াতও যেন দুর্বিষহ হয়ে ওঠে। সবচেয়ে দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও রোগীর। এছাড়াও এ এলাকার উৎপাদিত ফসলের বাজারজাতকরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে এ রাস্তা। বর্ষাকাল আসে, একটানা 4 মাস এই জায়গায় পানি থাকে। ডেলিভারি রোগী এবং জরুরি রোগী যদি নিতে হয়, মানে ভ্যান বা পিকআপে কোনো নেওয়ার কোনো অবস্থাই নাই। আমরা ঠিক মতো আমাদের মাছগুলোকে আমরা নিয়ে মার্কেটে আমরা বাজারজাত করতে পারি না। ধানি জমি থেকে শুরু করে প্রত্যেকটা কৃষি সেক্টরে আমরা যাতায়াতে আমাদের সমস্যা হয়। বারবার আবেদন জানিয়েও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ গ্রামবাসীর। সড়কটি দ্রুত পাকা করার দাবি তাদের। এই রাস্তার জন্য আমরা অনেক আবেদন করছি, ঢাকা পর্যন্ত গেছি, পূর্বজলা গেছি, সবাইকে বলছি, কেউ আমরা রাস্তার জন্য কেউ মানে মাথায় দেয় নাই। সড়কটি পাকা করতে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলী বিভাগের। চলমান প্রকল্প এবং ভবিষ্যতে যে প্রকল্প আসবে, 2 জায়গাতে আমরা প্রস্তাব দিয়ে রাখছি। আমরা অবগত আছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে। খুব শীঘ্রই এই কাজটা হয়ে যাবে বলে আমরা আশা করি। সড়কটি পাকা করে স্থানীয়দের দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দেশি মুরগির জাত উন্নয়ন করে সাড়া ফেলেছেন সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। ডিমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মুরগি ও ডিমের ওজন। এই সাফল্য মাঠ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছেন এখানকার পোল্ট্রি বিভাগের একদল গবেষক। উন্নত জাতের এই দেশি মুরগিগুলো 2 মাসেই খাবার উপযুক্ত হচ্ছে। পাশাপাশি ডিম উৎপাদন বেড়েছে 3 গুণ। দেশি মুরগির এই জাত উন্নয়নে সফল হয়েছেন সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। সাধারণত একটি দেশি মুরগি থেকে বছরে ডিম পাওয়া যায় 70টি, আর ওজন 40 গ্রাম পর্যন্ত। তবে এই গবেষণার ফল হিসেবে এখন একটি দেশি মুরগি থেকে বছরে 180টি ডিম পাওয়া সম্ভব এবং একটি ডিমের ওজন হয় প্রায় 60 গ্রাম।
দেশি মুরগি পালনে খরচ অন্য জাতের মুরগির চেয়ে অনেক কম। এসব মুরগির রোগবালাই কম থাকায় পালনে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। দেশি মুরগি একদম বলা যায় যে ডিজিজ রেজিস্ট্যান্স খুব হাই এবং এটা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে, ফলে ভ্যাকসিনেশন মেডিকেশনের খরচ অনেকটা কমে যায়। কমন, দেশি, হিলি ও গলাছিলা এই 3 ধরনের দেশি মুরগির জাত উন্নয়নের গবেষণায় দেশের 300 খামারে নিয়ে একটি প্রকল্পে সাফল্য পেয়েছেন গবেষকরা। আমরা এখানে যেটা পালতেছি দেখতে পাচ্ছেন, এটা আমরা ইন্টেনসিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা এই মুরগিগুলো লালন পালন করছি বিধায় এখানে কেজ রেয়ারিং হচ্ছে এবং আমরা যে স্ট্যান্ডার্ড রেশন ফর্মুলেশন এখানে দিতে হচ্ছে। দামের দিক দিয়ে যদি খামারিরা সঠিক দামটা পায়, বাজার ব্যবস্থা সঠিক থাকে, তাহলে কিন্তু আমার খামারি ভাই ও বোনেরা এটা লালন পালন করে উপকৃত হবেন এবং লাভবান হবেন। দেশের বৃহৎ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপদ উৎস হিসেবে মাংস এবং ডিমের চাহিদা পূরণের পাশাপাশি খামারিদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে দেশি মুরগির এই উন্নত জাত, দাবি গবেষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।